আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাস হচ্ছে আমরা তোমাদের তরঙ্গ শব্দ এই চ্যাপ্টারের লেকচার 4 করব। সো আমরা গত ক্লাসে লেকচার 3 করছিলাম। লেকচার 3 তে মূলত আমরা কি করছিলাম বলো? লেকচার 3 তে আমরা তোমাদের আলোর প্রতিধ্বনি পার্টটা পড়তেছিলাম। সো এখানে অর্ধেক শেষ করছি আর কি, কিছু ডিফারেন্ট পার্ট বাকি আছে, ওইগুলো আমরা আজকে শুরু করব। লাইক ওই যে মনে করো আমরা তো পড়ছিলাম যে একটা লোক শব্দ করছে প্রতিধ্বনি শুনতে টু ডিজিক্যাল লবিটি। এখন লোক যদি শব্দ করার পর উল্টা দিকে দৌড় দেয় বা প্রতিফলক পৃষ্ঠের দিকে দৌড় দেয়, তাইলে কীরকম কী হবে ওইগুলো নিয়ে আজকে পড়বো। সো অ্যাডভান্স ম্যাথ সলভ করবো আজকের ক্লাসে। তাহলে আমরা শুরু করি, আসো। ফার্স্টেই আমরা বলছিলাম যে দেখো তোমাদের মনে আছে কি না, তোমাদেরকে প্রতিধ্বনির পার্টটা এইভাবে শিখাইছি যে এটা একটা প্রতিফলক পৃষ্ঠ, ঠিক আছে? সো এই প্রতিফলক পৃষ্ঠ থেকে ভালো করে বুঝো, এটা একটা প্রতিফলক পৃষ্ঠ এবং এই প্রতিফলক পৃষ্ঠ থেকে মনে করো ডি দূরত্বে দাঁড়িয়ে, কত দূরত্বে দাঁড়িয়ে? এই যে ডি দূরত্বে দাঁড়িয়ে এই জায়গা থেকে কোনো একটা লোক যদি শব্দ উৎপন্ন করে, ঠিক আছে, তাইলে শব্দটা কি হবে? এখানে দাঁড়িয়ে সে শব্দ উৎপন্ন করে, শব্দটা এখানে যাবে, প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে আবার তার জায়গায় আসবে। সো এক্ষেত্রে এই বাধা পেয়ে আসতে যদি তার কাছে মানে এই যে শব্দটা উৎপন্ন হইলো, উৎপন্ন হওয়ার পর এখানে যাবে আবার তার কাছে আসবে, এই আসতে সময় যদি টি লাগে, এই যাওয়া আসায় সময় যদি টি লাগে, তাহলে প্রতিধ্বনি শোনার যে সূত্র সেটা হচ্ছে 2D = BT। ওইখান থেকে হচ্ছে আমরা টিটা বের করি, ব্যাপারটা বুঝতেছ? ওকে, সো এটা হচ্ছে 2D = BT। তাহলে ওইখান থেকে তুমি T = 2D/B পাও। বা যাই হোক, এইবার ব্যাপারটা যদি এরকম হয়, দেখো তোমরা অনেক কোয়েশ্চেন পাবা, এই জিনিসটা বোঝা উচিত তোমাদের, এই জিনিসটা তোমাদের বোঝা উচিত, ঠিক আছে? এখন মনে করো কাহিনীটা এরকম হয়েছে, এটা তো মনে করো আমাদের একটা পার্ট কেস ওয়ান জাস্ট এখানে দাঁড়ায় সে শব্দ উৎপন্ন করছে এবং এটারে এই দিকে দিয়ে ভালো হবে। ওকে, তো এইবার যদি এরকম হয়, মনে করো সে কি করছে, সে শব্দ উৎপন্ন করছে। তো শব্দ উৎপন্ন করে সে কি করছে, শব্দ উৎপন্ন করে এখানে থেমে থাকে নাই। সে মনে করো ডি দূরত্ব থেকে তাইকা, এটা তো প্রতিফলক পৃষ্ঠ থেকে ডি দূরত্বে ছিল, এখান থেকে শব্দ উৎপন্ন করে সে উল্টা দিকে বি বেগে দৌড় দিছে। কি করছে? সে উল্টা দিকে বি বেগে দৌড় দিছে, মানে সে শব্দ উৎপন্ন করে থেমে থাকে নাই, সে কি করছে, উল্টা দিকে বি বেগে দৌড় দিছে। তাইলে কি হবে? দেখো আমরা জানি এই যে 2D = BT কেন লিখছিলাম? 2D = BT আমরা দেখছিলাম এই যে শব্দটা, এই যে তোমার মনে করো যে শব্দ উৎপন্ন করছে এই দিকে গেছে আবার এই দিকে আসছে, আইসেই তারা এখানে পেয়ে গেছে। তো টোটাল 2D দূরত্ব অতিক্রম করছে। বলো টোটাল কত দূরত্ব অতিক্রম করছে? 2D দূরত্ব অতিক্রম করছে। এটা ডি ছিল, একবার এই দিকে গেছে একবার এই দিকে আসছে, তাহলে দুইবার ডি দূরত্ব অতিক্রম করছে এবং এই আসতে তার টি সময় লাগছিল, এজন্য 2D = BT। বাট এখন কি হবে? এখন যেহেতু সে শব্দ উৎপন্ন করে সাথে সাথে উল্টা দিকে দৌড় দিছে, তাহলে এই শব্দ এখানে যাবে আবার ফিরে আসবে, আস্তে আস্তে সে কিন্তু তার এই জায়গা থেকে এই জায়গায় চলে আসতে পারে। মনে করলাম সে ছিল এই জায়গায়, বাট শব্দটা তার কাছে আবার ফিরে আসতে আসতে সে এইখানে চলে আসছে, মানে এইদিকে x মিটার দূরত্ব আগাই গেছে তার পজিশন থেকে। সে আগে ছিল মনে করো এই জায়গায়, সো এই জায়গা থেকে এখন এই জায়গায় চলে আসছে, মানে x মিটার দূরত্ব সে কী করছে, উল্টা দিকে অতিক্রম করে ফেলছে। তো এরকম যদি হয় তাহলে দেখো আমরা তো জানি যে 2D = BT। হ্যাঁ, এখন সে কি করছে ভালো করে বুঝো, সে শব্দ উৎপন্ন করছে পরে উল্টা দিকে দৌড় দিছে, সাথে সাথে শব্দ উৎপন্ন করে সাথে সাথে উল্টা দিকে দৌড় দিছে, তাহলে এই শব্দ এখানে যাবে, ডি পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, পরে আবার এখানে আসবে আরও ডি পরিমাণ দূরত্ব অতিক্রম হইলো, দ্যাট মিনস 2D অলরেডি হয়ে গেছে। আসার পরে কিন্তু তার এইখানে পাবে না, কজ সে অলরেডি আরও x মিটার আগাই গেছে। ব্যাপারটা বুঝছো? সে অলরেডি এই দিকে আরও x মিটার আগাই গেছে, তাইলে এইখানে আসার পরে সে প্রতিধ্বনি শুনবে, যেহেতু সে এতটুকু আগেই গেছে, শব্দটা ওইখানে বাধা পেয়ে আবার তার কাছে যখন আসবে তখনই সে প্রতিধ্বনি শুনবে। তাইলে এতটুকু পর্যন্ত আমরা টি হিসাব করতেছি, ব্যাপারটা বুঝতেছো? তাইলে এখন কিন্তু দেখো সে এখানে গেছে আবার এখানে আসলে কিন্তু 2D হয়, বাট 2D দিয়ে সে তারা পাইতেছে না, আরও x মিটার সামনে আসা লাগতেছে। তাইলে দেখো শুধু 2D হইলে হবে না, এই শব্দটা কি হবে? শব্দটা হচ্ছে আরও x মিটার আসবে, আরও x মিটার এই দিকে আসবে। বলো ক্লিয়ার হয়েছে? আমি আবার তোমাকে বুঝাই। দেখো আগের মতো যদি শব্দ করে সে জায়গায় দাঁড়াই থাকতো তাহলে 2D = BT হইতো, যেহেতু সে উল্টা দিকে দৌড় দিছে শব্দ উৎপন্ন করার সাথে সাথে, তাহলে শব্দটা কী হবে? ফার্স্টে এই ডি দূরত্ব অতিক্রম করবে, এখানে বাধা পাবে, আবার এই জায়গায় আসবে, ঠিক আছে? তখন 2D হয়ে যাবে।
2D দূরত্ব আইসা কিন্তু তারে পাবে না, সে এই বি বেগে যেহেতু দৌড় দিছিল শব্দটা আস্তে আস্তে তখন এই জায়গায় চলে আসছে, এমনি শব্দটারে আরও এতটুকু আসা লাগবে তারে পাইতে হইলে, তারে না পাইলে তো সে প্রতিধ্বনি শুনবে না। তো এই যে আর x মিটার আগাবে, ব্যাপারটা বুঝছো? তো এই যে এইটাই হচ্ছে তোমার সূত্র 2D + x = bt, বুঝছো? মনে করো কেউ যদি মনে করো শব্দ উৎপন্ন করে উল্টা দিকে x মিটার দূরত্ব অতিক্রম করে, মানে প্রতিফলক পৃষ্ঠের বিপরীত দিকে যদি x মিটার দূরত্ব অতিক্রম করে 2D + x = bt হবে। এবার তুমি চাইলে এটা করতে পারো 2D, এই যে তাই সে যে বেগে দৌড় দিছে এটারে বি প্রাইম ধরি, কজ আমরা এই বিতে শব্দের বেগ ধরতেছি, তাহলে সে যে বেগে দৌড় দিছে এটারে বি প্রাইম ধরলে এই যে যদি সমবেগে যায়, সমবেগে গেলে সমবেগে যদি যায় তাইলে s = bt হবে, ঠিক আছে? আর সমতরণে যদি যায়, দেখো সমতরণে যদি যায় তাহলে s = u2 + ½ a² যায়, তুমি জানো। তাহলে এই যে x এর জায়গায় যদি সে সমবেগে যায় s = যেহেতু bt, তো এখানে তো বেগ বলতে তো আর বি প্রাইম ধরতেছি, ব্যাপারটা বুঝতেছো? বি প্রাইমটি ধরো, যেহেতু আমরা বি বলতে শব্দের বেগ বুঝাইতেছি, লোকটা যে বেগে দৌড় দিছে ওই বেগটারে বি প্রাইম ধরতেছি, তাহলে এক্স এর জায়গায় তুমি বি প্রাইম টি বসাইতে পারো, আর এখানে বিটি আছে, ঠিক আছে? এখানে কোনটা কি এখানে ভালো করে বুঝো, বি হচ্ছে এই বি প্রাইমটা হচ্ছে লোকের বেগ, মানে লোক যে বেগে দৌড় দিছে ওই বেগ, এবং শুধু বিজিটা এই বিজিটা এটা হচ্ছে শব্দের বেগ, এটা কি এটা হচ্ছে শব্দের বেগ, ঠিক আছে? তো এবার সেম কাহিনীটা যদি উল্টা হয়, মনে করো এবার কি হয়েছে, এবার লোক হচ্ছে উল্টা দিকে দৌড় দেয় নাই, সে প্রতিফলক পৃষ্ঠের দিকে দৌড় দিছে, ব্যাপারটা হচ্ছে উল্টা দিকে দৌড় দেয় নাই বরং প্রতিফলক পৃষ্ঠের দিকে দৌড় দিছে, এই মনে করো লোক। তো এটা যদি লোক হয় তাহলে সে শব্দ উৎপন্ন করছে, মনে করো এ পয়েন্ট, তো এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, সে শব্দ উৎপন্ন করছে, তার থেকে ডি দূরত্বে প্রতিফলক পৃষ্ঠ আছে, তাহলে সে শব্দ উৎপন্ন করে কি করছে, সে শব্দ উৎপন্ন করে প্রতিফলক পৃষ্ঠের দিকে বি প্রাইম বেগে দৌড় দিছে, তাইলে কি হবে? তাইলে দেখো ভালো করে বুঝো, তখন উল্টা দিকে দৌড় দিলে হয়েছিল 2D + x = bt, যদি সে প্রতিফলক পৃষ্ঠের দিকে দৌড় দেয় তাহলে হবে 2D - x = bt। এখন মাইনাস কেন বলো? মাইনাস কারণ হইতেছে দেখো সে শব্দ উৎপন্ন করছে এবং শব্দটা এখানে যাবে আবার এইখানে আসবে, এতটুকু পর্যন্ত আসলে 2D হয়, বাট যেহেতু সে সামনের দিকে দৌড় দিছে, মনে করলাম শব্দটা আসতে আসতে সে এই জায়গায় চলে আসছে, এক্স বিন্দু থেকে, মানে x মিটার দূরত্ব আগাইয়া এ বিন্দু থেকে বি বিন্দুতে চলে আসছে, এতটুকু চলে আসছে, তাহলে এতটুকু যদি চলে আসে তাহলে দেখো শব্দ এখানে যাবে, আবার এখানে আসা লাগবে না, তার আগে কিন্তু তারে পেয়ে যাবে, ব্যাপারটা বুঝতেছো? তো তুমি এই ব্যাপারটা কিভাবে লিখতে পারো বলো, তোমাদের দেখাই। এই পুরোটা হচ্ছে ডি, এই পুরোটা হচ্ছে ডি, তাহলে এটা যদি এক্স হয় এটা হচ্ছে ডি মাইনাস এক্স, এটা কি তুমি বুঝতে পারছো বলো? পুরোটা যদি এক্স হয়, এ বি যদি এক্স হয় তাহলে এটা হবে ডি মাইনাস এক্স, পুরোটা ডি। এখন আমরা যে হিসাব নিকাশ করি, শব্দ ফার্স্টে এই দিকে যায়, ডি পরিমাণ গেছে, আবার এই দিকে ফিরে আসে, কতটুকু ফিরে আসছে ওইটা হিসাব করি, তাহলে কতটুকু ফিরে আসছে দেখো, এবার ফিরে আসছে দেখো শব্দ এইখানে এসে কিন্তু লোকটারে পেয়ে যাবে, আর এইখানে আসা লাগবে না, লোকটা শব্দটা আস্তে আস্তে এই দিকে আগাই যাবে, ঠিক আছে? তাহলে এতটুকু আসবে, এতটুকুর মান কত? ডি মাইনাস এক্স, তাহলে এই যে ডি মাইনাস এক্স, ব্যাপারটা বুঝছো? এই টোটাল দূরত্ব = আমরা বিটি লিখি, বিটি লিখি, সো এইভাবে আসছে দেখো ডি আর ডি 2D, তাহলে 2D - x = বিটি, ঠিক আছে? এখন x এর জায়গায় তুমি তোমার মতো হচ্ছে বসাইতে পারো, যদি সমবেগে যায় তাহলে তো 2D = x = কি হবে, সমবেগে গেলে দূরত্ব হচ্ছে বিটি, লাইক s = বিটি, এবং তার বেগ বি প্রাইম ছিল তাহলে বি প্রাইম টি, ঠিক আছে? তাহলে বি প্রাইম টি = বিটি, এটা লিখতে পারো। আর এটাও কি বুঝতে পারছো, এই সেম জিনিসটা দিয়ে এটা বুঝাইতে পারি, লাইক মনে করো এটার ক্ষেত্রে কি হয়েছিল, প্রথমে এই দূরত্ব অতিক্রম করছিল, ঠিক আছে? তাইলে হয়েছিল ডি, পরে আবার এইদিকে ডি পরিমাণ ফিরে আসছিল, তাহলে আরেকটা ডি = বিটি, তখন হয়েছিল 2D = বিটি, বুঝছো? আর এখানে কি হয়েছিল, এখানে দেখো শব্দটা এই দিকে গেছে, ডি পরিমাণ গেছে, তাহলে এই ডিটা আমরা লিখলাম, পরে কিন্তু শব্দটা এই দিকে আসে, ডি পরিমাণ আইসা কিন্তু তারে পায় নাই, তারে পাইতে হইলে শব্দটারে কতটুকু আসা লাগছে, এতটুকু, তারে পাইতে হইলে এতটুকু আসা লাগছে, কজ সে অলরেডি দৌড় দিয়ে এই জায়গায় চলে আসছিল। তাহলে এটা যদি ডি হয় তাহলে এতটুকু যে ডি + এক্স, তখন এই আসার যে শব্দটা এখান থেকে এখানে আসতে ডি + এক্স দূরত্ব অতিক্রম করছে, এটা = বিটি, তো এখান থেকেই তোমার
ডি আর ডি টু ডি প্লাস এক্স ইজিক্যাল টু বিটা আসছে। সো এটা হচ্ছে মূলত সূত্র। এখন আমি যদি ম্যাথ করাই তাহলে এটা ভালো মতো বুঝতে পারবা, বুঝছো? এখন দেখো আমরা একটা ম্যাথ করি, এই সেম চিত্র দিয়ে ম্যাথ করি। মনে করো এটা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ, ঠিক আছে? এটা প্রতিফলক পৃষ্ঠ, এটা হচ্ছে ভূমি। তো একটা লোক কি করছে, সে হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ থেকে 20 মিটার দূরে ছিল। কতটুকু দূরে ছিল? সে 20 মিটার দূরে ছিল। সো সে শব্দ উৎপন্ন করছে। তখন মনে করো শব্দের বেগ ছিল 345 মিটার পার সেকেন্ড। সো সে শব্দ উৎপন্ন করছে। শব্দ উৎপন্ন করে সাথে সাথে প্রতিফলক পৃষ্ঠের উল্টা দিকে শব্দ উৎপন্ন করে সাথে সাথে প্রতিফলক পৃষ্ঠের উল্টা দিকে 12 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিছে, ঠিক আছে? প্রতিধ্বনি শুনতে পারবে কিনা? এই যে এখানে কোশ্চেনটা কি, লোকটি শব্দ উৎপন্ন করার সাথে সাথে প্রতিফলক পৃষ্ঠের বিপরীত দিকে, লোকটি শব্দ উৎপন্ন করার সাথে সাথে প্রতিফলক পৃষ্ঠের বিপরীত দিকে 12 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দেয়। কোশ্চেন হচ্ছে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, প্রতিধ্বনি শুনবে কি? তখন তুমি দেখো এটা কি হয়েছে, এটা কি সে শব্দ উৎপন্ন করে জায়গায় থাকছে যে আমি 2D ইকুয়াল টু বিটা লিখবো না, সে শব্দ উৎপন্ন করছে প্রতিফলক পৃষ্ঠের প্রতিফলক পৃষ্ঠের উল্টা দিকে দৌড় দিছে। তাহলে এখানে ফার্স্টে দিব, দেখো এখানে শব্দের বেগ b ইকুয়াল টু 345 মিটার পার সেকেন্ড, এখানে দূরত্ব d ইকুয়াল টু 20 মিটার এবং লোকের বেগটারে আমরা b প্রাইম ধরি, ঠিক আছে? সো সে কত বেগে দৌড় দিছে উল্টা দিকে 12 মিটার পার সেকেন্ড বেগে। তাইলে আমরা কি জানি ডিরেক্ট লিখতে পারো যে 2D, যেহেতু সে উল্টা দিকে দৌড় দিছে তাইলে কি হবে, প্লাস হবে। দেখো উল্টা দিকে দৌড় দিলে কি হয়, প্রতিফলক পৃষ্ঠের উল্টা দিকে দৌড় দিলে প্লাস হয় আর প্রতিফলক পৃষ্ঠের দিকে দিলে মাইনাস হয়, এটা মনে রাখো। তাহলে কি হবে, 2D প্লাস এক্স ইজিক্যাল টু বিটি। সো এক্স লিখার প্রয়োজন নেই, তুমি ডিরেক্ট লিখে ফেলতে পারো 2D প্লাস বি প্রাইম টি ইজিক্যাল টু বিটি, ঠিক আছে? বিকজ এইদিকে যেহেতু গেছে তাইলে এই যে দূরত্ব যেটা, এটা যদি বি প্রাইম হয় তাহলে মনে করো এতটুকু আসছে এক্স মিটার, সরি এ বিন্দুতে ছিল বি বিন্দুতে আসছে, এটা যদি এক্স হয়, ঠিক আছে? তাহলে 2D প্লাস এক্স ইজিক্যাল টু বিটি, এক্সের জায়গায় বি প্রাইম টি বসানো যায়। তোমরা যদি না বুঝো আমি এক্স লিখে দেখাইতেছি। তো 2D প্লাস এক্সের জায়গায় বি প্রাইম টি বসাও, এখানে বিটি আছে। তো এইবারে দেখো 2D প্লাস বি প্রাইম টি, তো এখানে মানই বসাই দাও 2 ইন্টু ডি এর মান হচ্ছে 20, বি প্রাইম হচ্ছে 12, টি এর জায়গায় টি, বি হচ্ছে 345, টি এর জায়গায় টি, বাস টি তো বের করতে হবে। তো এখন হিসাব করো, এটা হচ্ছে 40, এখানে হইতেছে 345টি আর 12টি পাশে বিয়োগ করে নিলাম, তো এখান থেকে আসবে 333টি, এটা সমান 40। তাহলে এটা থেকে আসবে টি ইজ ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই 333। তো এটা যদি হিসাব করে এটা মান পেয়ে যাবা, বলো কত পাও? Where is my calculator? সেকেন্ড স্টুডিওতে আমার ক্যালকুলেটরটা, হাসিব সেকেন্ড স্টুডিওতে আমার ক্যালকুলেটরটা দিও। এটা আসতেছে 0.12 সেকেন্ড। তাহলে আমরা জানি টি যদি 0.1 সেকেন্ড থেকে বেশি হয় তাহলে সে প্রতিধ্বনি শুনবে। তো লিখো যেহেতু টি ইজ গ্রেটার দেন 0.1 সেকেন্ড, তাহলে কী হবে, প্রতিধ্বনি শুনবে। কারণ সেম কেসটা যদি এরকম হইতো যে সে শব্দ উৎপন্ন করে প্রতিফলক পৃষ্ঠের দিকে দৌড় দিছে, মানে এটারে আমি কি করব, চেঞ্জ করে দেবো। একই কোয়েশ্চেন জাস্ট কি করব, এটার মানগুলো চেঞ্জ করে দেব। সে শব্দ উৎপন্ন করে কি করছে, মনে করলাম সব কিছু ঠিকঠাক আছে, এবার সে শব্দ উৎপন্ন করে প্রতিফলক পৃষ্ঠের দিকে দৌড় দিছে। কি বলছি, সে শব্দ উৎপন্ন করে প্রতিফলক পৃষ্ঠের দিকে দৌড় দিছে, বুঝছো? সে শব্দ উৎপন্ন করে প্রতিফলক পৃষ্ঠের দিকে মনে করো 12 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিছে, ঠিক আছে?
তাইলে প্রতিধ্বনি শুনবে কিনা। সো এখানে প্রতিফলক পৃষ্ঠের বিপরীত দিকে বলছিলাম, তাহলে এখানে দিব প্রতিফলক পৃষ্ঠের দিকে। ওকে, তাইলে প্রতিধ্বনি শুনবে কিনা। তাহলে দেখো প্রতিফলক পৃষ্ঠের দিকে যদি দৌড় দেয়, তাহলে মনে করলাম এই যাইতে যাইতে মানে শব্দটা এখানে যাবে আবার আসতে, এই আসতে আসতে সে এতটুকু দূরত্ব অতিক্রম করে ফেলবে, মানে তার আগের দূরত্ব দেখে সে x মিটার দূরত্ব সামনে চলে আসবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এখানে কি হবে, এখানে হবে 2d মাইনাস x ইজিক্যাল টু বিটি। তো এখান থেকে তুমি লিখবা 2d মাইনাস x এর জায়গায় কী হবে, এই যে বি প্রাইম টি, বিকজ এই ভেক্টরে আমরা বি প্রাইম ধরছি, বিটি হবে। তাহলে 2 ইন্টু ডি এর মান 20 মাইনাস এটা 12, এটা টি, এটা 345, এটা হচ্ছে টি। তো এখান থেকে তুমি ইজিলি মান বের করতে পারবে। এখানে আসবে 40 আর এই মাইনাস 12টি পাশে গেলে প্লাস 12টি হয়ে যাবে, 345টি প্লাস 12টি। বুঝতেছো? এই যে এরপরে দেখো, এরপরে কি হবে, এরপরে হবে তোমার সুন্দর মতো 345 আর 12 কত বলো, 357। তাহলে 357 টি ইজিক্যাল টু 40, তাহলে টি ইজিক্যাল টু আসবে 40 ডিভাইডেড বাই 357। এটা থেকে তুমি টি এর মান পাবা 40 ডিভাইডেড বাই 357, 40 ভাগ 357, বলো মানটা কত আসছে, 0.11 সেকেন্ড আসছে। আগেরটা থেকে কম আসছে, বাট এটা তো স্টিল 0.1 সেকেন্ড থেকে বেশি। তাহলে যেহেতু টি ইজ গ্রেটার দেন 0.1 সেকেন্ড, প্রতিধ্বনি শুনবে। ঠিক হবে, প্রতিধ্বনি শুনবে। সো আশা করি এই টাইপের ম্যাথ আসলে তোমরা আনসার করতে পারবা, প্রতিধ্বনি শুনবে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, এটা তো আমরা বুঝতে পারছি। তো এরপরে যাই, এরপরে এটা কি বলছে দেখো, এটা জেনারেল ম্যাথে চলে আসে। আরও কিছু মনে রাখো, তোমার মানুষ হচ্ছে 20 হার্জ থেকে, মানে কম্পাঙ্ক যেটা 20 হার্জ থেকে 20,000 হার্জ পর্যন্ত কম্পাঙ্কের শব্দ শুনতে পারে। ঠিক আছে, মানুষ 20 হার্জ থেকে 20,000 হার্জ এত এই লিমিটের কম্পাঙ্কের বা এত কম্পাঙ্ক বিশিষ্ট এত কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ শুনতে পারে। কি বলছি, মানুষ 20 হার্জ থেকে, দেখো লোয়েস্ট হচ্ছে 20 হার্জ এবং হাইয়েস্ট হচ্ছে 20,000 হার্জ, এত কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ শুনতে পারে। দ্যাট মিনস 20,000 হার্জের যদি কম, সরি 20 হার্জ, 20 হার্জ মানে কি সেকেন্ডে 20 বার কম্পিত হয়। সো কোনো জিনিসে আমি মনে করো আঘাত করলাম, ওটা যদি সেকেন্ডে 20 বারের বেশি কম্পন হয়, তো ওই শব্দটা শুনতে পারবো। 20 বারের কম হইলে শুনতে পারবো না। আবার 20,000 বার যদি সেকেন্ডে 20,000 বারেরও বেশি কম্পন হয়ে যায়, তখনও শুনতে পারবো না। তো এই 20 হার্জের থেকে যদি কম কম্পন হয়, দেখো 20 হার্জের থেকে যদি কম কম্পন হয়, তাহলে ওইটাকে বলা হয় শব্দেতর তরঙ্গ। কি বলা হয়, শব্দেতর, মানে শব্দেতর, শব্দেতর। বুঝছো? শব্দেতর সাউন্ড যদি 20 হার্জ থেকে কম কম্পাঙ্ক বিশিষ্ট হয়, তাইলে ওটাকে বলা হয় শব্দেতর সাউন্ড। এবং যদি 20,000 হার্জ থেকে বেশি কম্পন বিশিষ্ট শব্দ হয়, তাহলে ওটাকে বলা হয় শব্দোত্তর। ওটাকে কি বলা হয়, শব্দোত্তর। সো এইগুলা তোমার পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে, মনে রেখে। এবং কুকুর কিন্তু আরও বেশি, প্রায় 75,000 হার্জ পর্যন্ত শব্দ শুনতে পারে। বাদুর কিন্তু 1,00,000 হার্জ পর্যন্ত শব্দ শুনতে পারে। হাতি 20 হার্জের চেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ শুনতে পারে। সো এগুলো একটু মনে রাখো। ঠিক আছে, ওকে। সো এতটুকু মোটামুটি জানলে হবে। এরপরে বলছে দেখো, একটা সেলে আংশিক পূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পর 1.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পর দুটি শব্দ শুনতে পেল। শব্দটির কম্পাঙ্ক ছিল 1.2 কিলো হার্জ। 1.2 কিলো হার্জ মানে কি বলো, 1.2 কিলো হার্জ মানে কি, 1 কিলো হার্জ হচ্ছে 1000 হার্জ। তাহলে এটার এই 1.2 দিয়ে 1000 দিয়ে গুণ দাও, 1200 হার্জ আসবে। এটা হচ্ছে কম্পাঙ্ক। বাতাসে ও পানিতে শব্দের বেগ এত এত, গাণিতিক বিশ্লেষণে কুয়ার গভীরতা। দেখো অনেক সেন্সিটিভ একটা ম্যাথ, সুন্দর মতো না বুঝলে এগুলো পারবা না। এটা হচ্ছে একটা কুয়া, তো
তুমি ভালো করে চিন্তা করো, এটা হচ্ছে একটা কুয়া। তাহলে এই কুয়ার এটা হচ্ছে নিচ আর কি। সো এই কুয়ার মনে করো এতটুকু পানি আছে, এতটুকু পানি। কুয়া হচ্ছে আংশিক পূর্ণ, দেখো এটা হচ্ছে আংশিক পূর্ণ, কুয়ার মুখে হাত তালে দিচ্ছে। তাহলে কুয়াটা আংশিক পূর্ণ, এর পিছনে এতটুকু পানি আছে, এই যে এই অংশটা পানি, বুঝছো? আমি মনে করি এই যে এইভাবে দিলাম পানি, এটা হচ্ছে পানি। তো এটা যদি পানি হয় তো এটা ছেলে আংশিক পূর্ণ কুয়ার মুখে হাত তালি দিছে, এই যে এটা মনে করলাম কুয়ার মুখ। সো এখানে একটা ছেলে আছে, সে কি করছে এখান থেকে শব্দ উৎপন্ন করছে, মানে এখানে হাত তালি দিছে। তাইলে ফার্স্টে কি হবে, তো হাততালি দেওয়ার পর 1.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পর পর দুইটা শব্দ শুনতে পেল। তাই দেখো এখানে কম শব্দ কোনটা, মানে সে হাততালি দিছে ওইটার প্রতিধ্বনি শুনতে পারছে, স্বাভাবিক। তাহলে 1.12 সেকেন্ড পর এটা বেশি না এটা বেশি, এটা বেশি এবং এটা কম। তাহলে কাহিনী কি হবে দেখো, কম যেটা এই যে 0.15 সেকেন্ড পর যে প্রতিধ্বনিটা শুনছে, এটা কি ঠিকঠাক মতো লিখছে নাকি বানান টানান ভুল করছে, এটা আমার দেখতে হবে, বুঝছো? কুয়ার মেটটা আচ্ছা 1.12 এবং 0.15 সেকেন্ড, না এটা ভুল দিছে, বুঝছো? এখানে একটা হচ্ছে 1.12 না, এটা হচ্ছে 1.12 না, এটা হচ্ছে 0.12, এটা হচ্ছে 0.12 সেকেন্ড, বুঝছো? তাইলে ছেলেটা হাততালি দেওয়ার পর 0.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পর পর দুইটা শব্দ শুনতে পাইছে, বুঝছো? তাইলে কাহিনী কি হয়েছে, এটা যেহেতু কম, এই যে মানটা আছে, এই যে সময় যেহেতু কম, তাইলে কম সময়, তো এখানে দুইটা পার্ট আছে, দুইটা মাধ্যম, শব্দটা এখানে আসবে, এখানে আসবে, এখানে পানি আছে, পানিতে বাধা খেয়ে বাধা পেয়ে সে উপরের দিকে উঠবে, এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা হচ্ছে শব্দটা নিচে আসবে, নিচে এসে একদম এই যে কুয়ার নিচে লাগবে এবং ওইখান থেকে বাধা পেয়ে আবার উপরে উঠবে। তাইলে বলো কোনটাতে বেশি সময় লাগবে আর কোনটাতে কম? সেই যে পানির উপরই তলে বাধা পেয়ে যদি উপরের দিকে উঠে যায়, তাহলে এখানে সে কম সময়ে এখানে পৌঁছে যাবে, কম সময়ে প্রতিধ্বনি শুনবে। এবং পানির নিচে যদি বাধা পেয়ে আবার উপরে উঠে, তাহলে এখানে বেশি সময় লাগবে। ব্যাপারটা বুঝছো? তো আমরা এইভাবে বের করব, মনে করব। তাহলে যেহেতু পানির উপরই তলে এটা আছে, তাহলে প্রথম শব্দটা এই যে পানির উপরই তলে, ঠিক আছে, আয়সা বাধা পেয়ে আবার উপরে চলে গেছে এবং এইখানে তার প্রতিধ্বনি শুনতে সময় লাগছে 0.12 সেকেন্ড, ঠিক আছে। এবং যেহেতু নিচটুকু পানি, তাহলে এই যে অংশটা কুয়ার উপরের যে এই অংশটা কি বলো, কুয়ারের এই যে উপরের অংশ আছে, এই অংশে কি আছে, কোন মাধ্যম আছে, পানি না বায়ু মাধ্যম? এই অংশে আছে বায়ু মাধ্যম। এই অংশে কি আছে, এই অংশে আছে বায়ু মাধ্যম। ব্যাপারটা বুঝতেছো? তো এই অংশে আছে বায়ু মাধ্যম, এই অংশে আছে বায়ু মাধ্যম, ঠিক আছে। তো এই যে এই অংশটারে আমরা ধরতেছি D1, এই অংশটারে ধরতেছি আমরা D1 এবং এই যে কুয়ার নিচের যে অংশটা আছে এই অংশটারে আমরা ধরতেছি D2। এই অংশটারে আমরা কি ধরতেছি, D2। কেন ধরতেছি? তাইলে দেখো আমরা যদি এই পার্ট বের করে ফেলি এবং এই পার্ট বের করে ফেলি, তাইলে সম্পূর্ণ কুয়া আমরা বের করে ফেলতে পারবো যদি আমরা D1 + D2 বের করে ফেলি। মানে এই অংশটা এবং এই অংশটা যদি বের করি, তাহলে সম্পূর্ণ কুয়ার গভীরতা বের হয়ে যাবে। আমাদেরকে সম্পূর্ণ কুয়ার গভীরতা বের করতে হবে, ঠিক আছে। তাইলে আংশিক পূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পর 0.12 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে যেহেতু 0.12 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছে, তাহলে এই যে প্রথম ক্ষেত্রটা, এই যে কুয়ার উপরি অংশ, এই উপরি অংশটা অবভিয়াসলি বাতাস মাধ্যম। তাহলে প্রথম ক্ষেত্রে বেগ হবে 330 মিটার/সেকেন্ড, বিকজ বাতাসে শব্দের বেগ দিয়ে দিছে। প্রথম ক্ষেত্রে বেগ হবে 330 মিটার/সেকেন্ড এবং প্রথম ক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে তার সময় লাগছে 0.12 সেকেন্ড, ঠিক আছে। তাইলে অতএব 2D = BT। আমরা প্রথম ক্ষেত্রটা তো আমরা D1 ধরতেছি, অতিক্রান্ত দূরত্বটাকে D1 ধরলাম। তো আমরা 2D1 = BT, ওইখান থেকে কিন্তু আমরা D1 বের করে ফেলতে পারবো। তাহলে BT/2। তাহলে দেখো এখান থেকে D1 কি আসতেছে, BT/2। এখন দেখো B কই আর T কই? B হচ্ছে এই যে বেগটা 330 মিটার/সেকেন্ড। তাহলে T কই? T হচ্ছে এই যে 0.12 সেকেন্ড, ঠিক আছে, /2। তাহলে এইটা হিসাব করে তুমি D1 পেয়ে যাবা। 330 × 0.12 / 2। এটা কত আসতেছে? 19.8 মিটার আসতেছে। বলো এটা কত আসতেছে? 19.8 মিটার।
সো এই যে এই দূরত্বটা, এই যে D1 যেটা, মানে এই দূরত্বটা কত আসছে? 19.8 মিটার। নাকি ভুল লিখছি? ঠিকঠাকই লিখছি। এখন আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে এই দূরত্বটা। আমি যদি এইভাবে বের করি যে এই D2 ধরলাম, D2 তো এইখানে ধরছি, তুমি যদি এই পুরোটা দিয়ে বের করতে চাও এবং তুমি যদি লিখো 2D = BT, তাহলে দেখো এখানে দুইটা কাহিনী হয়ে যাবে, এখানে বেগ একটা, এখানে বেগ আরেকটা। সো তুমি এই সূত্র ইউজ করতে পারবে না, কারণ এখানে মাধ্যম দুইটা। তার মানে আমরা এখানে এই সূত্র ইউজ করতে পারবো না যদি পুরোটা হিসাব করি। বাট যদি আমরা এইটা হিসাব করি, দেখো যদি আমরা এতটুকু হিসাব করি যে এই এতটুকু তো পুরো পানি মাধ্যম, তাহলে যদি আমরা এটা দেখি যে এতটুকু এখান থেকে এতটুকু আসতে শব্দটা কত সময় লাগছে, বা এখান থেকে এতটুকু দূরত্ব কত, ওটা যদি হিসাব করতে চাই কেমনে করবো, তাহলে ভালো করে একবার চিন্তা করো। প্রথম ক্ষেত্রে শব্দটা এখানে আইসা এখানে ফিরে যেতে তার 0.12 সেকেন্ড লাগছে, আর এই 0.15 সেকেন্ড কখন লাগছে? যখন শব্দটা নিচে আসছে আবার উপরে ফিরে গেছে। তাহলে দেখো এই যে এতটুকু আসা আর এতটুকু যাওয়া, এটা তো 0.12 সেকেন্ডে হয়ে গেছে। তাইলে এতটুকু আসা এবং এতটুকু যাওয়া এটা কত সেকেন্ডে হয়েছে? এই যে বাকি যে সেকেন্ড আছে, দেখো বাকি সেকেন্ড বলতে তার প্রথম শব্দ শুনছে 0.12 সেকেন্ড পরে এবং দ্বিতীয় শব্দ শুনছে 0.15 সেকেন্ড পর। তাহলে এই দুইটার যে পার্থক্য যেটা, দেখো টোটালটা হচ্ছে 0.15 সেকেন্ড। তাহলে এতটুকু যাওয়া আসা করতে শব্দটার কত সময় লাগছে এটা তুমি কেমনে বের করবা? 0.15 থেকে 0.12 যদি বিয়োগ দিয়ে দাও, তাহলে যেটা বের হইতেছে ওইটা 0.30 সেকেন্ড লাগবে। ব্যাপারটা বুঝছো? দেখো আবার বুঝো, এতটুকু আসছে এতটুকু গেছে, এই পার্টে 0.12 সেকেন্ড লাগছে, এবং এতটুকু আসছে এতটুকু গেছে, ওই পার্টে 0.15 সেকেন্ড লাগছে। তাহলে এতটুকু যে পার হওয়া, এতটুকু যাওয়া, এটা তো 0.12 সেকেন্ড। তাইলে এতটুকু আসা এবং যাওয়া, এই যে এই পার্টটা কত? এই পার্টটার জন্য তাইলে 0.03 সেকেন্ড লাগছে। ব্যাপারটা বুঝছো? মানে 0.12 সেকেন্ডের পরে বাকি যেটা ওইটা। ঠিক আছে, এই তো পেয়ে গেছি। দেখো এবার দ্বিতীয় ক্ষেত্রে ডেলটি, আমরা ডেলটি কেন বের করতেছি? মানে ওই যে 0.15 মাইনাস 0.12, মানে এই সময়ের পার্থক্য কেন বের করতেছি? কত বেড়েছে? 0.03 সেকেন্ড। সো দেখো এটা বেড়েছে। এখন আমরা যদি অ্যাকচুয়ালি এইভাবে চিন্তা করি যে সে একটা শব্দ শুনছে 0.12 সেকেন্ড পর, ওইটার পরে 0.15 সেকেন্ড পরে আরেকটা শব্দ শুনে ফেলছে, মানে দেখো 0.12 পরে 0.15 না, এইভাবে বলছে ছেলে আংশিক পূর্ণকুয়ার মুখে হাততালি দেওয়ার পর 0.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পর দুইটা শব্দ শুনছে। তাহলে 0.12 সেকেন্ডে মানে গড়ির টাইমে 0.12 সেকেন্ডে একটা শুনছে, 0.15 সেকেন্ডে একটা শুনছে। তাহলে দেখো আমরা জানি একটা শব্দ শোনার 0.1 সেকেন্ডের মধ্যে যদি আরেকটা শব্দ চলে আসে তাহলে ওই শব্দ শুনতে পারবে না। তাহলে দেখো এই প্রশ্ন ভুলই দিছে আসলে। এখানে দেখো তার দুইটা শব্দ শোনার পার্থক্য 0.03 সেকেন্ড, তাইলে এটা তো 0.1 সেকেন্ড থেকে কম, তাই আসলে সে শব্দ শুনতে পারে না আমাদের ইয়ে অনুযায়ী, মানে দুইটা শব্দ শোনার মধ্যে পার্থক্য 0.1 সেকেন্ড থেকে বেশি হইতে হয়। বাট আমরা গাণিতিকভাবে সলভ করে দেখি আসলে কতটুকু, বাট অ্যাকচুয়ালি কিন্তু এই প্রশ্নের মধ্যেই ভুল আছে। তাহলে বাস্তবে সে দ্বিতীয় প্রতিধ্বনি শুনতেই পাবে না। ঠিক আছে, শুধুমাত্র গাণিতিক হিসাব করলে কি রকম আসে এটা আমরা দেখি। বাস্তব এটা তোমার মানে বাস্তবে আসলে সে প্রতিধ্বনি শুনতে হবে না, প্রশ্নতেই ভুল আছে। তো প্রশ্নতে পরবর্তী প্রশ্ন ভুল নাও হইতে পারে, ঠিক আছে? এজন্য তুমি প্রসেসটা শিখো। যদি এটা 0.03 সেকেন্ডের বেশি হয় বা এটাই আসলো, তখন তুমি বইলো যে বাস্তবে প্রতিধ্বনি শুনতে পারবে না, শুধুমাত্র গাণিতিক হিসাব করলে আমরা কি পাই ওইটা দেখি। শুধুমাত্র গাণিতিক হিসাব করলে দেখবো এই শব্দটার এতটুকু আসা এবং এতটুকু যাওয়া, এই পার্টটা করতে তার 0.03 সেকেন্ড লাগে। তাহলে আমরা ইজিলি দেখো এতটুকুটাই আমরা D2 ধরছি, তাহলে আমরা ধরতে পারবো শুধুমাত্র গাণিতিক হিসাব করলে দেখতে পারবো যে আমরা 2D2 = B। আচ্ছা, যেহেতু D2 ধরছি এটারে B2 ধরে ফেললাম, মানে এই যে এখানে এটারে D1 ধরছি, এটারে B1 ধরে ফেলি, ঠিক আছে? যেহেতু এটা বাতাসে শব্দের বেগ আর পানিতে শব্দের বেগটারে আমরা B2 ধরে ফেলি, ঠিক আছে? তাহলে এখন কী হবে? D2 হবে B2 × T / 2। এখন B2 কত? দেখো B2 হচ্ছে আমার 1500 মিটার পার সেকেন্ড। তাহলে 1500 মিটার পার সেকেন্ড ইন্টু টাইম কত? ওই পার্টে 0.03 সেকেন্ড লাগছে আর নিচে আছে 2, তাহলে এইটা হিসাব করো।
1500 ইন্টু 0.03 ডিভাইডেড বাই 2, ওই পার্টে লাগছে 22.5 মিটার। মানে পানির যে পার্টটা, পানিতে 0.03 সেকেন্ডে মোটামুটি সে 22.5 মিটার অতিক্রম করতে আসছে। এই পানির পার্টটা যে D2, এটা 22.5 মিটার পারছে। তাহলে সম্পূর্ণ কুয়া কী হবে? D1 + D2, এই পার্ট আর এই পার্ট। তাহলে অতএব সম্পূর্ণ কুয়ার গভীরতা কী হবে বলো? এই D1 + D2 হবে। তাহলে D1 হচ্ছে আমাদের আগেরটা, D1 হচ্ছে 19.8, D2 হচ্ছে 22.5। তো হিসাব করলে আনসার পেয়ে যাবা 19.8 + 22.5, তো মোটামুটি 42.3 মিটার আসতেছে। গভীরতা কত আসতেছে? সম্পূর্ণ কুয়ার গভীরতা 42.3 মিটার। সো এই টাইপের কোয়েশ্চেন আসলে আশা করি এখন তুমি পারবা। আমরা অনেক সুন্দর মতো এই ম্যাথটা সলভ করতে পারলাম, ঠিক আছে? এরপরে একটা কূপের গভীরতা 100 মিটার, গভীরতার 1/4 পানি দ্বারা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ 330 মিটার পার। আচ্ছা, গভীরতার 1/4 পানি দ্বারা পূর্ণ। এরপরে বলছে কূপের উপরের পৃষ্ঠে শব্দ সৃষ্টি করা হলো এবং 0.044 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল। কূপের উপরের পৃষ্ঠে শব্দ সৃষ্টি করা হলো এবং 0.44 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল। বলছে কূপের এলাকার তাপমাত্রা নির্ণয় করো। কি বলছে? কূপের এলাকার তাপমাত্রা। দেখো কীরকম একটা, মানে এইগুলা কোয়েশ্চেন আমার ভাল লাগে ভাই, একটু ঘুরাই পেঁচাই দিলে আসলে আমার ভাল লাগে, তোমাদেরও ভাল লাগবে যদি তোমরা ব্যাপারটা বুঝে বুঝে সলভ করে ট্রাই করো। সো মনে করো এটা হচ্ছে আমাদের কূপ, এটা কি? এটা হচ্ছে আমাদের কূপটা, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কূপ। এখন আমাদের বলছে একটা কূপের গভীরতা 100 মিটার, তাহলে টোটাল কূপের যে গভীরতা, এই গভীরতাটা হচ্ছে টোটাল 100 মিটার। টোটাল কূপের গভীরতা কত বলো? টোটাল কূপের গভীরতা হচ্ছে 100 মিটার। গভীরতার 1/4 পানি দ্বারা পূর্ণ। তাহলে 1/4 মানে কি বলো? গভীরতা 100 মিটার, এর 1/4 মানে 4/1 তাহলে এই 4/1 পানি দ্বারা পূর্ণ। তাহলে 4/1 কত? মূলত 25 মিটার। দ্যাট মিনস গভীরতার 1/4 পানি দ্বারা পূর্ণ, তাইলে 1/4 মানে হচ্ছে 4/1। দ্যাট মিনস সে 25 মিটার পানি দ্বারা পূর্ণ। 4/1 পানি দ্বারা পূর্ণ, দ্যাট মিনস এই যে এতটুকু পানি দ্বারা পূর্ণ। এই পার্টটুকু কত? 25 মিটার। 4/1, ব্যাপারটা উচ্চ। 4/1 সে পানি দ্বারা পূর্ণ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। জানি কূপের উপরের পৃষ্ঠে শব্দ সৃষ্টি করা হলে 0.44 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা যায়। এটা বলছে দেখো কূপের উপরের পৃষ্ঠে, এই পৃষ্ঠে যদি আমরা শব্দ উৎপন্ন করি তাহলে এই শব্দটা এখানে আসবে আবার ফিরে যাবে। ব্যাপারটা বুঝছো? তো এখানে আসবে আবার ফিরে যাবে। তো এক্ষেত্রে কত সেকেন্ড সময় লাগে? 0.44 সেকেন্ড লাগে। 0.44 সেকেন্ড সময় লাগে প্রতিধ্বনিটা শুনতে। কূপের উপরের পৃষ্ঠে শব্দ সৃষ্টি করলে 0.44 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা যায়। দ্যাট মিনস অবভিয়াসলি উপরের পৃষ্ঠে যদি শব্দ করি তাহলে এই শব্দটা এখানে এসে পানিতে বাধা পেয়ে আবার চলে যাবে, প্রতিধ্বনিটা শুনতে পারবে। দ্যাট মিনস শব্দটা আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে এটা বলো। এটা যদি 25 হয়, এটা টোটাল 100 ছিল, এটা 25 টোটাল 100 ছিল, তাহলে এই পার্টটা কিন্তু অনলি 75 মিটার। তাইলে এখানে ডি কত বলো? সে শব্দটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এই যে 75 মিটার, কজ ডি হচ্ছে 75। ব্যাপারটা বুঝছো? ওকে, তাইলে এইবার আসো। কূপের এলাকার তাপমাত্রা নির্ণয় করতে হলে আসলে শব্দের বেগ বের করা লাগে, কজ তাপমাত্রা বের হয় বেগ থেকে, v2/v1 = √T2/T1 এটা থেকে। সো আমি পারবো। সো দেখো আমরা এখানে কি করব, এখানে d = মূলত কত বলো? d = বা তুমি দেখাইতে পারো যে পানির উচ্চতা হবে টোটাল উচ্চতা যেটা 100, এটার 4/1 সমান 25 মিটার। তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, d = হবে টোটাল 100 থেকে এই পানি যতটুকু আছে ততটুকু বিয়োগ দিলে প্রতিধ্বনির যে শব্দটা এটা মোটামুটি কতটুকু দূরত্ব অতিক্রম করবে এটা পেয়ে যাবে। এটা হবে 75 মিটার, ঠিক আছে। তো আমরা জানি 2d = bt, টিও তো বলে দিছে আমাদের 0.44 সেকেন্ড, কত সেকেন্ড পর প্রতিধ্বনিটা শুনতে পাবে, ঠিক আছে। তো আমরা জানি 2d = bt, ঠিক আছে। তাহলে ওইটা থেকে আসবে, দেখো 2d = bt জানি, তাহলে ওইটা থেকে কি আসবে? ওইটা থেকে আসবে তোমার b = 2d/t। b = বের করতে যদি চাও তাহলে 2d নিচে t ভাগ হয়ে আসবে, তাহলে এখান থেকে bটা বের হবে আমাদের। তো 2d
2 ইন্টু ডি এর মান 75 আর টি পাইছি 0.44 সেকেন্ড। তো এই যে বিটা পেয়ে যাবো আশা করি। 2 ইন্টু 75 ভাগ, তো বেগ আসতেছে 340.901 বা 91 মিটার পার সেকেন্ড। 909 ছিল, তাহলে বেগ আসছে দেখো ওই দিন বাতাসে শব্দের বেগ কত 340.91 মিটার পার সেকেন্ড। তাহলে ওই দিন বাতাসে শব্দের বেগ যদি আমরা কাউন্ট করি ওটা কত আসছে 340.91 মিটার পার সেকেন্ড। এবার তুমি চিন্তা করো ভাই, ওই দিন বাতাসে শব্দের বেগ 340.91 মিটার পার সেকেন্ড আসছে, বাট আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত। আমরা জানি এটা যদি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই তাপমাত্রাটার T1 যদি ধরি তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেগটা হবে B1। আর বাদ মানে নির্দিষ্ট টেম্পারেচারের যে তাপমাত্রা দেখো ওই দিন মনে করো বায়ু টেম্পারেচার সামথিং ছিল, ওইটার জন্য তার তাপমাত্রা যেটা আসছে ওইটা আসলে B2। আমরা যদি সূত্র দিয়ে যদি বের করি তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বা এবার B1 = 330 মিটার পার সেকেন্ড। তো এটা তো তোমরা জানো। আর T1 কত বলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কেলভিনের মান 273 কেলভিন। আর আমরা যেটা পাইছি এখানে এই যে বেগটা, এটা মূলত আমাদের তাপমাত্রা বের করবো যে সূত্র দিয়ে B2/B1 = √T2/T1, ওই সূত্রের B2 এইটা। বুঝতেছো ব্যাপারটা? B1 তো ওই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেগটা, ঠিক আছে? আমরা নির্দিষ্ট তাপমাত্রায় এটা বের করি B2 = √B, মানে ওই সূত্র দিয়ে আর কি। যাই হোক 340.91, তো 340.91 মিটার পার সেকেন্ড আমরা বের করবো কি T2 জানি না আমরা। তো আমরা জানি B2/B1 = √T2/T1, তো স্কোয়ার যদি করো √এ যাবে, তো এটার আমি এই পাশে লিখতেছি T2/T1 = হবে B2/B1 স্কোয়ার, এটা হবে। সো এখন কি হবে দেখো, T2 = B2/B1 স্কোয়ার। এই যে T1 আছে এই পাশে গুণ হয়ে আসলো, এখান থেকে তুমি T2 পাবা। T2 কি পাবা? T2 পাবা B2/B1। B2 কত? B2 হচ্ছে 340.91 ডিভাইডেড বাই B1 হচ্ছে 330, স্কোয়ার দিলাম। T1 কত? 273 কেলভিন। তো 273 কেলভিন দাও, এটা থেকে তোমার T2 চলে আসবে, ঠিক আছে? তো এটা আসতেছে আমাদের 291.35 কেলভিন। এটা কি আসতেছে 291.35 কেলভিন। এটা কি? এটা হচ্ছে আমাদের টেম্পারেচার, তাপমাত্রা T2 আর কি। তাইলে ওই দিন বায়ুর তাপমাত্রা কত ছিল এটা সেলসিয়াসে লিখতে হবে। সেলসিয়াসে যদি নিতে চাও তাহলে 35 - 273, মানে কেলভিন স্কেল থেকে 273 বিয়োগ দিলে সেলসিয়াসে মান চলে আসবে। তো এটা থেকে 273 যদি বিয়োগ দিই তাহলে ওই দিন বায়ুর তাপমাত্রা আসবে 18.35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওই দিন বায়ুর তাপমাত্রা কত ছিল? ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল 18.35 ডিগ্রি সেলসিয়াস। ব্যাপারটা বুঝতে পারছো? বলো। বলছিল কূপের এলাকার তাপমাত্রা, ওই যে কূপের এলাকার তাপমাত্রা ওইটাই কূপের এলাকার তাপমাত্রা। যাই হোক, বিকজ কূপের এলাকার বেগ আমরা বের করছিলাম, তো ওই বেগ থেকে তাপমাত্রাটা পেয়ে গেছি। বলো এগুলো ইজি না? বুঝবা না? পারতেছো না? বলো আমারে, পারতেছো না? পারতেছো। তো দেখো এই লেকচারটাও তো অনেক লম্বা হয়ে যেতেছে। আমি বলছিলাম 20-30 মিনিট হবে, বাট 1 ঘন্টা হয়ে যেতেছে। তো মনে হইতেছে এটার আমাদের লেকচার 4ই কাউন্ট করা উচিত, ঠিক আছে? ওকে, এখন রাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে 10 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টো দিকে দৌড়াতে শুরু করছে। এগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন, এগুলো কিন্তু সিকিউ বা সিকিউই সলভ করাইতেছি। তো সিকিউ পার্টে গেলে আমাদের আরও ইজি হয়ে যাবে, খুব বেশি সলভ করা লাগবে না। রাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে 10 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টো দিকে দৌড়াতে শুরু করে এবং 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ দেওয়া আছে। আচ্ছা তুমি দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগটা কত, এটা আমি বের করে ফেলতেছি। ওটা তো তোমার বের করা লাগে সব সময়, তো আমি বের করে ফেলতেছি, তুমি এটা তো পারো, ঠিক আছে? সো আমি মনে করো বের করে ফেলতেছি। তো এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসের শব্দের বেগটা থাকবে 347.6
66 মিটার পার সেকেন্ড। এটা একটু তুমি বের করতে হবে আর কি। তো কোয়েশ্চেনটা বুঝো, কোয়েশ্চেনটা হচ্ছে রাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যে শব্দ উৎপন্ন করছে। মনে করো যাই হোক রাফিয়া এটা শব্দ উৎপন্ন করছে, যেটা তরঙ্গ দৈর্ঘ্য যেটাই হোক ওইটা আমাদের প্রতিধ্বনিতে ম্যাটার করে না। 10 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টো দিকে দৌড়াতে শুরু করলো এবং 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। আচ্ছা, মনে করো রাইসা ছিল, রাইসা নাকি রাফিয়া, রাইফা, মনে করো সে এই জায়গাটাতে ছিল, মনে করো সে এই জায়গাটাতে ছিল। তো সে শব্দ উৎপন্ন করছে, উৎপন্ন করার পর বা উৎপন্ন করে 10 মিটার পার সেকেন্ড বেগে, শব্দ উৎপন্ন করেই কিন্তু সে 10 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টো দিকে দৌড় দিছে। এটা প্রতিফলকের উল্টো দিকে দৌড় দিছে এবং 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছে। মনে করলাম সে, দেখো সে দৌড় দিয়ে এই জায়গায় চলে আসছে, ঠিক আছে। এখন এই প্রতিফলক পৃষ্ঠ থেকে রাইসা কত দূরত্ব ছিল ওইটা কিন্তু দেওয়া নাই। প্রতিফলক পৃষ্ঠ থেকে রাইসা কত দূরত্ব ছিল, এই যে এই দূরত্বটা, এটা কিন্তু দেওয়া নাই। প্রতিফলক পৃষ্ঠ থেকে সে কতটুকু দূরত্ব ছিল এটা দেওয়া নাই। সো ওইটা আমি এক্স ধরে ফেলতেছি, ঠিক আছে। ওইটা আমি কি ধরে ফেলতেছি, এক্স ধরে ফেলতেছি। বুঝতেছো না, এক্স ধরতেছি না, ওইটা আমি ডি ধরতেছি। তো ডি বের করবো, আমি ডি ধরতেছি। রাইসা থেকে প্রতিফলক পৃষ্ঠ দূরত্ব ডি। এখন তুমি দেখো, ভালো করে দেখো, রাইসা কি করছে, মানে শব্দ উৎপন্ন করে উল্টো দিকে দৌড় দিছে 10 মিটার পার সেকেন্ড বেগে এবং সে 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছে। দ্যাট মিনস যেহেতু 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছে, তাহলে সে 0.5 সেকেন্ডই দৌড়ানোতে ছিল, ওই টাইমে সে প্রতিধ্বনি শুনে ফেলছে। তাহলে সে এই দিকে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা কেমনে বের করবা, দেখো যেহেতু এখানে টি বলে দিছে, তাইলে ওই পার্টটা হবে ওই যে আমরা জানি এক্স ইজিক্যাল টু বি প্রাইম টি, বলো মনে আছে? তাহলে এক্স ইজিক্যাল টু বি প্রাইম টি, এখানে বি প্রাইম হচ্ছে 10, টি হচ্ছে 0.5 সেকেন্ড, তাহলে ওটা থেকে 5 মিটার আসতেছে। তাহলে এই যে এতটুকু, সে মনে করো এ পজিশনে ছিল, বি পজিশনে আসছে, এই যে এতটুকু হচ্ছে 5 মিটার। এটা কি বুঝে গেছো? এটা কিন্তু আমরা বুঝে গেছি, ঠিক আছে। এটা কিন্তু আমরা বুঝে গেছি, না বুঝলেও ঝামেলা নাই। যদি নাও বুঝি কোনো প্রবলেম নাই, আগে নিকে বুঝে ফেলছি তারপরেও ঝামেলা নাই। মনে করো সে বি বিন্দুতে আসছে, এটা ছিল এ বিন্দু, তাহলে এই পার্টটা এক্স আমাদের আগের মতো, ঠিক আছে। এটা বাদ দাও। এইবার বলছে রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায় তাইলে সে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। তাইলে তোমাকে বলছে রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায় তাইলে প্রতিধ্বনি শুনবে কিনা। তাহলে জানি প্রতিফলকের দিকে যদি দৌড়ায় তাইলে আমাদের সূত্র হবে 2d - x = bt। তো ওইটা দিয়ে প্রতিধ্বনি শুনবে কিনা যদি বের করতে চাই তাহলে কিন্তু আমার আলটিমেটলি ডি এর মান বের করা লাগবে। ডি এর মান না জানলে কিন্তু এটা বের করতে পারবো না। এই যে রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায় তাহলে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা, ওইটার ক্ষেত্রে সে প্রতিফলকের দিকে গেলে 2d - x = bt। সো ডি যদি না জানে তাহলে কিন্তু এখান থেকে বের করতে পারবো না। সো এই ডি বের করার জন্য আমাদের প্রথমে এই যে শর্তটা দেওয়া আছে, প্রতিফলকের উল্টো পৃষ্ঠে দৌড়াইয়া 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছে, ওইটা থেকে আগে ডি বের করতে হবে, বুঝছো? এখন প্রথম শর্ত মতে 2d + x = bt, ঠিক আছে। তো এখানে 2d + x হচ্ছে, দেখো x কত, এই x এর জায়গায় b প্রাইম টি বসাবা = bt। এখন 2d + x এর b প্রাইম হচ্ছে 10 আর টাইম হচ্ছে 0.5 সেকেন্ড, সে 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছে। আর এই b কত, এই b হচ্ছে শব্দের বেগ কত ভাইয়া, 347.66 এবং টাইম তো আর 0.5 সেকেন্ড। তো এটা থেকে যদি হিসাব করো তাহলে 2g, এখান থেকে ডি এর মান পেয়ে যাবা আলটিমেটলি। তো এটা আসবে তোমার 347.66 × 0.5, এটা আসতেছে 173.83। আর এই যে 10.0 মানে এটা যদি গুণ দাও 0.5 আসবে, ওইটা ওই পাশে গেলে 5 মিটার আসবে, +5 মিটার, এটা ওই পাশে গেলে -5 হবে। তাহলে ডি = পাবা, এখানে উপরে আসবে হচ্ছে 168.83 আর এই যে 2 আছে এটা নিচে ভাগ হয়ে আসবে। এখান থেকে মান বাই করো, এটা কত আসলো 84.42 এত মিটার। ব্যাপারটা বুঝছো? 84.42 মিটার, এই যে এটাই আনসার। ডি পেয়ে গেছি, এখন ডি পেয়ে গেছি। এখন বলছে সেম বেগে, একই বেগে যদি প্রতিফলকের পৃষ্ঠে দৌড়ায়, দেখো একই বেগে যদি আমরা এখন ডি পেয়ে গেছি, এখন তো আমাদের জন্য ইজি হয়ে গেছে। চিত্রটা আবার আঁকি দরকার হয়,
এই যে সে এই জায়গায় ছিল, এখন তা থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব কত বলো? তা থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্বটা এই যে এই দূরত্বটা, ঠিক আছে, এরা চিহ্ন না দিয়ে চিহ্ন দিয়ে কি, এই দূরত্বটা কত বলো? তার থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্বটা আমরা একটু আগেই পেয়ে গেছি ডি যেটা, সেটা হচ্ছে 84.42। তাহলে এই দূরত্বটা আমরা পেয়ে গেছি 84.42 মিটার। আর এখানে বায়ুদ শব্দের বেগ তো অলরেডি জানি 347.66, সো 347.66 মিটার পার সেকেন্ড। এখন রাফিয়া কি করছে, শব্দ উৎপন্ন করে সে প্রতিফলকের পৃষ্ঠে দৌড় দিছে। যদি প্রতিফলকের পৃষ্ঠে দৌড়ায় তাহলে কি হবে দেখো, প্রতিফলকের পৃষ্ঠে দৌড়াইছে, এতে ছিল, মনে করো এখন বিতে আসছে, এই এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। সো যেহেতু একই কোয়েশ্চেন আসছে, বুঝছো, সেম কোয়েশ্চেন, আগে একবার এক্স ইউজ করছি, সেটা আমরা এক্স প্রাইম ইউজ করে ফেলি, ঠিক আছে। সো সে কী করছে, এই বি প্রাইম মানে আগের যে ব্যাগ 10 মিটার পার সেকেন্ড ব্যাগ, এটা দিয়ে প্রতিফলক পৃষ্ঠে উল্টা দিকে দৌড় দিচ্ছে। তাহলে দ্বিতীয় শর্ত মতে কী হবে, 2d মাইনাস এক্স প্রাইম ইজিক্যাল টু বিটি, কারণ এই পার্টটারে আমি এক্স প্রাইম ধরছি। সে যে শব্দটা আসতে আসতে এতটুকু দূরত্ব অতিক্রম করে ফেলবে প্রতিফলক পৃষ্ঠের দিকে। এবং এটা তো তুমি ভালো করেই জানো 2d মাইনাস এক্স ইজিক্যাল টু বিটি। তো এখানে তুমি কী বের করবা, 2d মাইনাস এক্স প্রাইমের জায়গায় বি প্রাইমটি বসাইতে পারবা, এখানে বিটি আছে, আর এখানে বি প্রাইম ইজিক্যাল টু 10 মিটার পার সেকেন্ড, এটা তো বুঝতেছে। এখন তুমি টি বের করবা যে প্রতিধ্বনি শুনবে কিনা। যখন তুমি টি কত জানো না, সে এই প্রতিফলকের পৃষ্ঠে দৌড়ে, মানে প্রতিফলক পৃষ্ঠের দিকে দৌড়াইছে, দিকে দৌড়াই তার সামনে চলে যাবে, তখন একই টাইমে তার প্রতিধ্বনি শুনবে না, চেঞ্জ হবে। ডি এর মান হচ্ছে 84.42 মাইনাস বি প্রাইমটি। এখন বি প্রাইম কত, বি প্রাইম হচ্ছে 10, টি জানি না, আর বি হচ্ছে 347.66, টি বের করব। তো এটা কত হিসাব করো, 2 × 84.42, এটা আসতেছে 168.84, আর এইদিকে আছে 347.66 টি, এটা প্লাস 10 হয়ে আসলো। এখান থেকে আমরা পাবো 347.66 প্লাস 10, 357.66 টি আছে, আর এদিকে 168.84 ওই পাশে নিয়ে লিখলাম আর কি। টি ইজিক্যাল টু আসবে 168.84, আর 357.66 নিচে ভাগ হয়ে আসলো, এখান থেকে টির মান পেয়ে যাওয়া। ভাগ দিলে আসবে 0.472 সেকেন্ড, এটা আসছে আমাদের টি, ঠিক আছে। তাইলে প্রতিধ্বনি শুনবে কি দেখো, যেহেতু টি ইজিক্যাল টু 0.472 সেকেন্ড, মানে টিটা হচ্ছে, দেখো ভালো করে বুঝো, আগেরটা কত ছিল 7.5 সেকেন্ড, দেখো যেহেতু টি এই 0.472, এটা তো 0.1 সেকেন্ড থেকে বেশি, আমরা 0.1 সেকেন্ড থেকে যদি বেশি টাইম লাগে প্রতিধ্বনি শুনতে, তাহলে সে প্রতিধ্বনি শুনবে। আচ্ছা, এবারে শেষ আমাদের, এখন আমরা নেক্সট টপিকে যাব। নেক্সট টপিকটা হচ্ছে একটা তোমার বইয়ে নাই, বুঝছো, বইয়ে নাই, দুই শব্দ একটি অপরটির কত গুণে সম্পর্কিত, যে ডেসিবলের সূত্রটা, ডেসিবল ইজিক্যাল টু 10 লগ, ওই যে ডেসিবল ইজিক্যাল টু 10 লগ P2/P1। এখন আমার মনে হয় না এটা তোমাদের এখন দরকার, এটা ইন্টারে গেলে পাবা। এটা দিয়ে দুইটা শব্দের, একটা শব্দের থেকে আরেকটা শব্দ কত গুণ, এই যে মনে করো তোমার বইয়ে দেওয়া আছে অনেকগুলা, জেট ইঞ্জিনের শব্দ কত ডেসিবল, 140 ডেসিবলের আশেপাশে, বুঝছো। তারপরে মনে করো অনেকগুলো ডেসিবল দেওয়া না, গাড়ির শব্দ 60 থেকে 80 ডেসিবল, টেলিভিশনের শব্দ 50 থেকে 60 ডেসিবল বা ডিবি। তো এই যে এই পার্টটা, এখানে কোনটা শব্দ কত ডেসিবল বই থেকে শিখো, এটা নিয়ে কোনো সূত্র দিয়ে ম্যাথ করার মতো ইয়েগুলা পরীক্ষায় আসবে না, যেটা তোমার বইয়ে নাই। বাট তীব্রতা, যেটা শব্দের শক্তি এবং তার বিস্তারের মধ্যে সম্পর্ক, মানে এই যে তীব্রতা পার্টটা পড়া উচিত। আমরা তীব্রতা পার্টটা একটু দেখি, ঠিক আছে। সো আসো, ওকে, সো এরপরে আসো তীব্রতা, মানে শব্দের তীব্রতা। সো তীব্রতা হচ্ছে মূলত কি বলো, তীব্রতা হচ্ছে মানে তীব্রতা জিনিসটা হচ্ছে, মনে করো একটা শব্দ তুমি কত জোরে শুনতে পাইতেছো, ঠিক আছে, ওইটাই শব্দের তীব্রতা মিন করে। তীব্রতা হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে শব্দ শক্তিটা প্রবাহিত হয়, ওইটা হচ্ছে তীব্রতা। বলো তীব্রতা কি, তীব্রতা হচ্ছে
একক ক্ষেত্রফল দিয়ে যে পরিমাণ শব্দ শক্তি যায় তাকে শব্দের তীব্রতা বলে। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শব্দ শক্তি যায় বা যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় বা যে পরিমাণ শব্দ শক্তি যায় তাকে শব্দের তীব্রতা বলে। আশা করি বুঝতে পারছো। বলো, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শব্দ শক্তি যায় তাকে শব্দের তীব্রতা বলে। ব্যাপারটা বুঝছো? একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শব্দ শক্তি যায় তাকে শব্দের তীব্রতা বলে। এবং এই তীব্রতা, শব্দের তীব্রতা হচ্ছে শব্দের বিস্তারের বর্গের সমানুপাতিক। কি বলছি? তীব্রতা শব্দের বিস্তারের বর্গের সমানুপাতিক। এবং এই যে তীব্রতা আছে, এই তীব্রতাকে আই দ্বারা প্রকাশ করা হয়। তীব্রতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা। তাইলে তীব্রতা আই যদি হয় এবং শব্দের বিস্তার যদি এ হয়, তাহলে তীব্রতা আই ইজ ইকুয়াল টু বিস্তারের সমানুপাতিক। তীব্রতাটা ক্যাপিটাল এ অনেকে ধরে, তুমি এভাবে ধরতে পারো যে তীব্রতা শব্দের বিস্তারের বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে শর্ত। তাইলে তুমি চিন্তা করো, এটা হচ্ছে আমাদের একটা তরঙ্গ, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে বিস্তার, এগুলো হচ্ছে বিস্তার, এগুলো হচ্ছে শব্দের বিস্তার, ঠিক আছে? এগুলো শব্দের বিস্তার। তাহলে এটা যদি বিস্তার হয় তাহলে ওই শব্দের তীব্রতা কি হবে? তীব্রতা হবে বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে মনে করো এটা থেকে তুমি কি পাবা? তুমি তীব্রতা এবং বিস্তারের সম্পর্ক পাবা I1/I2 ইজ ইকুয়াল টু A1/A2 হোল স্কয়ার, ঠিক আছে? এই যে এটা পাবা। যেহেতু সমানুপাতিক সম্পর্ক, সূত্র আসবে কি? এইটা। তো এইটা মূলত তোমাদের বইয়ের সূত্র না, বাট এটা থেকে এমসিকিউ আসতে পারে, জন্য আমি দিলাম, বা কোনোবার সিকিউতেও দিয়ে দিতে পারে। লাইক দুইটা শব্দের তীব্রতার অনুপাত বলছে, দেখো তীব্রতা অনুপাত 9:16। এখন তীব্রতার অনুপাত মানে কি? একটা তীব্রতা তো আই, ঠিক আছে? দ্যাট মিনস I1 অনুপাত I2 বলছে আমাদের 9:16। এবং তুমি কি জানো এই যে তীব্রতা যেটা আছে, তীব্রতার একক কি বলো? তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। ওয়াট পার মিটার স্কয়ার। কেন? এই যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শব্দ শক্তি যায় তাকে শব্দের তীব্রতা বলে। এই যে মনে করো মিটার স্কয়ার যে আছে, বা মনে করলাম সামথিং এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে তোমার আই পরিমাণ হচ্ছে পি পরিমাণ শক্তি। আচ্ছা, এইভাবে বোঝা লাগবে না, দেখো এইভাবে বোঝা লাগবে না, তুমি জাস্ট এইভাবে চিন্তা করো। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শব্দ শক্তি যায় তাকে শব্দের তীব্রতা বলে। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যাইতেছে এটা, ঠিক আছে? এবং যে পরিমাণ শব্দ শক্তি যায়, ঠিক আছে, এই যে এটা হচ্ছে ওয়াট, এবং একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যাইতেছে। তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যাইতেছে, ক্ষেত্রফল দ্বারা ভাগ হবে, তখন এটার একক হচ্ছে মিটার স্কয়ার, এটা যখন উপরে উঠবে হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে? এজন্য এটা হচ্ছে তোমার শব্দের তীব্রতার একক ওয়াট পার মিটার স্কয়ার, ঠিক আছে? শব্দের তীব্রতার একক কি? শব্দের তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার। এবারে দেখো বলছে এখানে দুইটা শব্দের তীব্রতার অনুপাত 9:16। তাহলে বিস্তারের অনুপাত কি হবে? দেখো বিস্তারের অনুপাত তাহলে হবে A1 অনুপাত A2। আমাদের এটাই বের করতে বলছে। তো আমরা জানি তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে ওইটা থেকে আমরা কি শর্ত পাইছিলাম? I1/I2 ইজ ইকুয়াল টু A1/A2 হোল স্কয়ার। এখন তোমাকে বের করতে বলছে কি? এই যে শব্দের বিস্তারের অনুপাত মানে A1 অনুপাত A2। তাইলে এই যে I1 অনুপাত I2 9:16, তার মিনস তুমি চাইলে I1/I2 সমান কি লিখতে পারবা? I1/I2 পরে এই যে 9:16 আছে, দেখো পূর্ব রাশির উপরে লিখছি, উত্তর রাশির নিচে লিখছি। তাহলে এই যে পূর্ব রাশির উপরে, উত্তর রাশির নিচে, I1/I2 ইজ ইকুয়াল টু 9/16। তাহলে এখান থেকে দেখো আমরা A1/A2 হোল স্কয়ারে আমরা ফার্স্টে লিখলাম, আর এখানে হচ্ছে I1/I2 আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? A1/A2 এটা আছে, স্কয়ারটা রুট ওভার হয়ে যাবে I1/I2, ঠিক আছে? সো এখান থেকে পাবো হচ্ছে আমরা A1/A2 ইজ ইকুয়াল টু রুট ওভার I1/I2। I1/I2 মান কি পেয়েছি? 9/16। তাহলে ওটা রুট করলে তুমি পাবা 9 রুট হইলে হবে 3, আর 16 রুট হইলে কত হবে? 16 রুট হবে 4। তো তুমি অনুপাতে যদি লিখো তাহলে A1 উপরে আছে, তাহলে A1 অনুপাত A2 এইভাবে লিখলাম। উপরেরটারে ফার্স্টে, নিচেরটারে সেকেন্ডে লিখলাম। তাহলে ওইটাও সেমভাবে লিখতে হবে, 3:16 হবে। এই যে বিস্তারের অনুপাত কি হয়েছে? A1 অনুপাত A2 সমান 3:16। বোঝা গেছে? তো সেমভাবে দেখো দুইটা শব্দের একটার বিস্তার অপরটার 5 গুণ। একটার বিস্তার অপরটার 5 গুণ মানে কি? দেখো একটার বিস্তার অপরটার 5 গুণ, তাহলে এদের তীব্রতা একটার একটা কত গুণ হবে? তুমি মনে করো
তোমার বিস্তার যেটা বলছে, মনে করো a1 সমান হচ্ছে p, তাহলে a2 সমান কি হবে? যেহেতু একটার বিস্তার আর একটার 5 গুণ, তাহলে a2 হবে তোমার এই যে p এর 5 গুণ 5p হবে। ব্যাপারটা উচ্চ বা x দিয়ে ধরো, মনে করো a1 হচ্ছে x, a1 হচ্ছে x, তাহলে a2 হবে 5x যেহেতু 5 গুণ। তোমাকে কি বের করতে বলছে? তোমাকে বের করতে বলছে তাইলে এদের তীব্রতা একটা আরেকটার কত গুণ হবে, তাহলে তোমাকে বের করতে বলছে যে তীব্রতার যে ব্যাপারটা এটা। তো এটা যদি এরকম হয় তুমি ইজিলি লিখতে পারবে, আমরা জানি i1/i2 = a1/a2 হোল স্কয়ার। এটা তো তুমি পাইছো, কই থেকে পাইছো? এই যে i সমানুপাতিক a স্কয়ার, এটা থেকে পাইছো না বলো? এটা থেকেই পাইছো। তাহলে এইবার তুমি ইজিলি লিখতে পারতেছো i1/i2 = a1/a2 মনে করো x/5x, একটা আরেকটার এত গুণ বা যেইভাবেই লিখো আর কি, তো স্কয়ার। মানে আমি কোনটা বড় কোনটা ছোট এটা লিখতেছি না, এটা কাটা। তো আমরা পাইতেছি i1/i2 = 1/25। তুমি আর গুণন করো, আর গুণন করলে কি পাবা? আর গুণন করলে পাবা দেখো i2 = 25 × i1। তো পাইছো কিনা? i2 = 25 × i1, তাহলে এটা কি বুঝাইতেছে? এটা বুঝাইতেছে দেখো তীব্রতা একটা আরেকটার 25 গুণ। ব্যাপারটা বুঝছো? দেখো এখানে আমরা পাইছিলাম বিস্তার একটা বিস্তারের 5 গুণ, তাহলে এখানে দেখো তীব্রতা পাইতেছি আরেকটা তীব্রতার 25 গুণ, তাহলে একটা তীব্রতা আরেকটা তীব্রতার কত গুণ হবে? 25 গুণ হবে। এগুলো মূলত এমসিকিউ আসার মতো, সিকিউতে দিবে না যেহেতু বইয়ের সূত্রটা নাই। ঠিক আছে, তো বলো এক্সট্রা ম্যাথ পড়লাম, এতটুকু যে পড়লাম, আমাদের এই চ্যাপ্টার 7 আর কিছু নাই। এখন শুধুমাত্র নামমাত্র আমরা সিকিউ সলভ করবো। তো সিকিউ এর যা যা সেসব করাই ফেলছি, এখন দেখবা যে সিকিউ বের করবো এটা তোমরা পারবা। এমসিকিউ সলভ করবো, এমসিকিউ দিব, তারপর হচ্ছে আমাদের এমসিকিউ আন্ডার সিরিজ অলরেডি আছে, ওইটা দেখো। এরপরে শর্ট কোয়েশনও কিন্তু এগুলো আসলে সবগুলাই মানে ইন্টারনালি পড়ানো হয়ে গেছে, তারপরে এগুলোর উপর আলাদা ক্লাস দেওয়া হবে। বাট আমাদের এই চ্যাপ্টারটা শেষ, কমপ্লিট। ঠিক আছে, তো বলো চ্যাপ্টারটা কি তোমরা বুঝছো? আমরা 4টা লেকচারে মোটামুটি কমপ্লিট করলাম বেসিকটা, এবং এটা হচ্ছে আমাদের 4 নাম্বার লেকচার ছিল। তো ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। এরপরে আলো প্রতিফলন আমরা একটু লেটে শুরু করবো, কজ আমাদের আগে কেমিস্ট্রিটা শেষ করে আসতে হবে।